ব্যাপন আর ছিদ্র ব্যাপন, ডিফিউশন অ্যান্ড এফিউশন। দুটো বাল্ব নিয়েছি, সেখানে একটাতে গ্যাস নিলাম, ধর নাইট্রোজেন, আরেকটাতে ধর নিয়েছি অক্সিজেন। স্টপ ককটা খুলে দিলে কি হবে? একটা হোমোজিনিয়াস মিক্সচার পেলাম, হোমোজিনিয়াস মিক্সচার অফ O2 and N2 is formed। এই যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে ডিফিউশন। এটা হয় কেন? এটা থার্মোডাইনামিক্স এক্সপ্লানেশন দিতে পারে। যেটা হয়, এখানে যে এন্ট্রপিটা থাকে অর্থাৎ বিশৃঙ্খলাটা থাকে, S1 যদি বলি, অর্থাৎ ইনিশিয়াল পজিশনটাকেও সিম্বলাইজ করছে। আর আফটার মিক্সিং S2 যদি বলি, অর্থাৎ এন্ট্রপি, টোটাল এন্ট্রপি অফ দিস সিস্টেম আফটার মিক্সিং S2, আর বিফোর মিক্সিং এটা হচ্ছে S1। তাহলে ডেল এসটা পাওয়া যায়, অর্থাৎ চেঞ্জ ইন এন্ট্রপি, সেটা পাওয়া যায় পজিটিভ। বিশৃঙ্খলা এখানে বেশি, there is an increase in randomness when we switch from this state to this state। এখান থেকে যখন আমরা এখানে যাচ্ছি তখন বিশৃঙ্খলাটা বাড়ছে, আর যেদিকে বিশৃঙ্খলা বাড়ে সেটাই হচ্ছে সবচেয়ে বেশি সম্ভাবনাময়, তার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। যেমন একটা তাসের প্যাকেট থেকে যদি এক প্যাকেট তাস বের করে আমরা ছুঁড়ে দিই হুস করে, তখন তার গুছিয়ে পড়ার প্রবাবিলিটি একদমই নেই বলা চলে, বা সায়েন্সের ভাষায় ভেরি ভেরি লো প্রবাবিলিটি। কিন্তু অগোছালোভাবে পড়বে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা উল্টো হয়ে, একটা সোজা হয়ে, এরম করে 52টা তাস ছড়িয়ে ছিটিয়ে পড়বে, এর প্রবাবিলিটি কিন্তু হাই। তাহলে সিস্টেমের একটা ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে টু সুইচ ফ্রম লেস প্রবাবেল সিচুয়েশন টু মোর প্রবাবেল সিচুয়েশন। তাই তাসের প্যাকেট থেকে তাসের গোছাটাকে বের করে ছুড়ে দিলে এই স্টেটটা পাওয়া যায়, গোছানো অবস্থাটা পাওয়া যায় না। সেরকম এখানে নাইট্রোজেনটা শুধু একটা বাল্বে থাকবে, অক্সিজেনটা শুধু একটা বাল্বে থাকবে। স্টপ ককটা খুলে দিলে কি হবে? অক্সিজেনটা এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, নাইট্রোজেনটাও এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই মিক্সচারটার এন্ট্রপি কিন্তু অনেক বেশি, প্রবাবিলিটি অনেক বেশি, তাই এটা হয়। ঘটনাটার নাম হচ্ছে ডিফিউশন। কোন কারণে হয়? এন্ট্রপি বাড়ে বলে হয়। ডেল এস অর্থাৎ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, S2 মাইনাস S1 দ্যাট ইজ পজিটিভ, মানে S2 গ্রেটার দেন S1। থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে এটা আমরা ডিটেলসে আলোচনা করব। এফিউশন কি জিনিস? এখানে গ্যাসটা আছে, আমি স্টপ ককটা খুলে দিলাম, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে গ্যাসটা। দিস ইজ এফিউশন। তাহলে মিক্সিং হলে ডিফিউশন, আর যদি বেরিয়ে চলে যায় তাহলে এফিউশন। টেক্সট বুকে একদম কারেক্ট ডেফিনিশনগুলো আছে। এই দুটোর ক্ষেত্রে ঘটনাটা ঘটাটাকে গাইড করছে প্রবাবিলিটি, র্যান্ডমনেস, এন্ট্রপি। আর যেটা কোয়ান্টিটেটিভ ফর্মুলেশন একটা পাওয়া যায়, সেটা দিয়েছিলেন গ্রাহাম। বলা হয় গ্রাহামস ল অফ ডিফিউশন অ্যান্ড
এফিউশন। ব্যাপন এবং ছিদ্র ব্যাপনের জন্য গ্রাহামের সূত্র। সেটা হচ্ছে যে টেম্পারেচার এবং প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার অ্যান্ড প্রেসার কেপ্ট কনস্ট্যান্ট, দ্য রেট অফ ডিফিউশন অর এফিউশন, অর্থাৎ ব্যাপনের হার, যে হারে গ্যাসটা ব্যাপিত হচ্ছে বা ছিদ্র ব্যাপিত হচ্ছে, যে হারে বেরিয়ে যাচ্ছে, যে হারে মিক্স হচ্ছে, সেই রেটটাকে আর দিয়ে সিম্বলাইজ করছি। দ্য রেট অফ ডিফিউশন অর এফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য ডেন্সিটি অফ দ্য গ্যাস। কনস্ট্যান্ট টেম্পারেচার এবং কনস্ট্যান্ট প্রেসার রেখে আমরা যদি গ্যাসের ডিফিউশন বা এফিউশনের রেট স্টাডি করি, তাহলে দেখব যে তার যে ডেন্সিটি তার স্কোয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে সেই গ্যাসটার ডিফিউজ বা এফিউজ হওয়ার রেট। প্রপোর্শনালিটিটাকে তুলতে গেলে আমরা একটা কনস্ট্যান্ট পাবো। তাহলে পেলাম রেট ইকুয়ালস টু কনস্ট্যান্ট আপন রুট ওভার ডেন্সিটি অফ দ্য গ্যাস, যখন টেম্পারেচার এবং প্রেসারটা কনস্ট্যান্ট থাকছে। অর যদি দুটো গ্যাস নিই ডিফারেন্ট ফর গ্যাস এ অ্যান্ড গ্যাস বি, দুটো ডিফারেন্ট গ্যাস নিলাম, একটা পাত্রে এ একটা পাত্রে বি, অথবা এখানে এ নিলাম একবার দিয়ে এফিউশনের রেট দেখলাম, একবার বি নিলাম দিয়ে এফিউশনের রেট দেখলাম, টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট রেখে তাদের রেটের রেশিওটা হবে, এখানে হবে কনস্ট্যান্ট বাই রুট ডি এ, আর এখানটাই হবে কনস্ট্যান্ট বাই রুট ডিবি। তাহলে কনস্ট্যান্টটা কেটে যাচ্ছে, এটা হয়ে যাবে রুট ডিবি আপন ডিএ। যেহেতু ডেন্সিটির সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাই এটা উল্টে যাচ্ছে। ভেপার ডেন্সিটির ডেফিনেশন আমরা জানি, vapor density of any substance is defined as the density of that substance divided by density of hydrogen gas at the same temperature and pressure. কোনো একটা গ্যাসের বাষ্পচাপ হলো সেই গ্যাসের যে ডেন্সিটি তাকে হাইড্রোজেনের ডেন্সিটি দিয়ে ভাগ করতে হবে উষ্ণতা এবং চাপ একই রেখে। Vapor density of any gas is defined as the ratio of the density of the gas at a certain temperature and pressure to the density of hydrogen gas at the same temperature and pressure. This is vapor density. তাহলে টেম্পারেচার প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি রেট অফ ডিফিউশন অর এফিউশন অফ এ আপন the same with B, আমরা dB কে dH2 দিয়ে ভাগ করে দিলাম। টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট আছে, তাহলে এটা পাল্টাবে না, dH2টা একই থাকবে ওপরে আর নিচে, তাহলে কাটাকুটি হয়ে যাবে। তাহলে এটা আমরা করতেই পারি, ওপরে ভাগ করেছি নিচেও ভাগ করেছি। এখন এইটা বোঝাবে ভেপার ডেন্সিটি অফ বি, যার সিম্বল হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে এটা পেলাম ডি অফ বি আপন ডি অফ এ। তাহলে রেট তার রেশিও হচ্ছে ভেপার ডেন্সিটির ইনভার্স রেশিওর স্কোয়ার রুট, তার সাথে সমান। এবার একটা সম্পর্ক আমরা জানি যে মলিকিউলার ওয়েট অফ এনি গ্যাস ইজ ইকুয়াল টু twice its vapor density. ভেপার ডেন্সিটিকে ডাবল করলে মলিকিউলার ওয়েট হয় সেই গ্যাসের। তাহলে যদি সেটা এখানে বসানো হয় তাহলে কি হবে,
और RA upon RB equals to 2 কেটে যাবে, এটা হবে MB upon MA, অর্থাৎ মলিকুলার ওয়েটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হলো। তাহলে যদি দুটো গ্যাস নিই আমরা, তাদের যদি মলিকুলার ওয়েট আমরা জানতে পারি এবং একজনের ডিফিউশন রেট যদি আমরা জানি, তাহলে অন্যজনের ডিফিউশন রেট এই ইকুয়েশনের সাহায্যে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে গ্রাহামস ল অফ ডিফিউশন অ্যান্ড ইফিউশন, তার স্টেটমেন্টটা, ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটা হচ্ছে R প্রপোর্শনাল টু 1/√D কিপিং টেম্পারেচার অ্যান্ড প্রেশার কনস্ট্যান্ট। সেখান থেকে আমরা ডিডিউস করে দেখালাম যে দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে কীরকম হবে, উইথ রেসপেক্ট টু ডেন্সিটি, উইথ রেসপেক্ট টু ভেপার ডেন্সিটি অ্যান্ড উইথ রেসপেক্ট টু মলিকুলার ওয়েট। এবং মলিকুলার ওয়েটের সাথে এই রিলেশনটা কিন্তু মোর মিনিংফুল, কারণ এখানে আমাকে মলিকুলার ওয়েটটা আমি সহজে বের করতে পারবো গ্যাসের নাম জানলে, সেখানে বসিয়ে দিলে, এবং একজনের যদি ডিফিউশন রেট আমি জানতে পারি তাহলে আরেকজনেরটা বের করে ফেলতে পারবো, বা আমি তুলনাটা করতে পারবো জাস্ট মলিকুলার ওয়েটটা জানতে পারলেই। যেমন তাহলে এর মলিকুলার ওয়েট হচ্ছে 12 আর 4 16, এর মলিকুলার ওয়েট হচ্ছে 16 into 2 দ্যাট ইজ 32। তাহলে RA upon RB দ্যাট ইজ R মিথেন upon R oxygen equals to MB upon MA that is 32 upon 16, so it will be √2, 1.414, or RCH4 equals to 1.414 times that of RO2। মিথেন তাড়াতাড়ি ডিফিউজ করতে পারবে সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ এর যে রেট তাকে গ্রেটার দেন 1 একটা টার্ম দিয়ে গুণ করলে তবে এরটা হয়, তাহলে এরটা বেশি। আরেকটা এক্সাম্পল নিই, ধরি এটা হচ্ছে অক্সিজেন আর বিটা হচ্ছে হাইড্রোজেন। আসল নাম হচ্ছে ডাইঅক্সিজেন আর ডাইহাইড্রোজেন। তাহলে এর মলিকুলার ওয়েট 32, এর মলিকুলার ওয়েট হচ্ছে 2। অ্যাজ পার গ্রাহামস ল keeping temperature and pressure constant, we will get this relation RA upon RB that is RO2 upon RH2, এটা হবে মলিকুলার ওয়েটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল এবং তার উপর স্কোয়ার রুট, এটা হবে M H2 upon M O2 equal to 2 upon 32, so it is 1/16, 1/4. This implies RH2 equals to 4 into RO2, চারটাকে এদিকে নিয়ে এলাম আর RH2কে এদিকে নিয়ে এলাম, তাহলে RO2 বাই RH2 যদি 1/4 হয়, ক্রসে গুণ করলে হচ্ছে RH2 equals to 4 into RO2। তার মানে বোঝাচ্ছে যে হাইড্রোজেন অক্সিজেনের চাইতে 4 টাইমস গ্রেটার রেটে ডিফিউজ করতে পারে। মলিকুলার ওয়েট কিন্তু হাইড্রোজেনের 16 টাইমস স্মলার দ্যান অক্সিজেন, এটা 2, এটা হচ্ছে 32, তাহলে হাইড্রোজেনের আণবিক গুরুত্ব এর থেকে 16 গুণ কম।
তাই ও 4 গুণ বেশি বেগে হারে ও কিন্তু ডিফিউজ বা এফিউজ করতে পারে। এইভাবে আমরা কম্পেয়ার করতে পারবো এই ফর্মুলাটার সাহায্যে। ধর এটা একটা রুম, এখানে কেউ একজন সেন্টের বোতল খুলল, আমি ধর এখানে আছি, আমি দেখিনি ওকে সেন্টের বোতল খুলতে বা আমি আওয়াজ শুনিনি, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি গন্ধ পাবো। তাহলে এই যে গন্ধ পাচ্ছি তার মানে সেন্টটা কি হয়েছে, বাতাসের সাথে ইউনিফর্মলি মিশে গেছে এবং সেটা আমার নাকে এসে যখন পৌঁছালো তখন আমি বুঝতে পারলাম যে কেউ একজন সেন্ট এখানে স্প্রে করেছে। এইটা একদম বাস্তব একটা উদাহরণ ডিফিউশনের, যে ডিফিউশন হয়। এবার কেউ একজন প্রশ্ন করতে পারে যে মলিকুলার স্পিড তো ভালোই, তাহলে সেন্টটা নেওয়ার সাথে সাথে কেন গন্ধটা পাওয়া গেল না? মলিকুলার স্পিড তো খুব বেশি, যদি 5 মিটার পার সেকেন্ডও হয় মলিকুলার ভেলোসিটি, তাহলে একটা রুমের মধ্যে দূরত্ব নিশ্চয়ই 5 মিটার নয়, বা যদি হয়ও 5 মিটার, তাও 1 সেকেন্ডের মধ্যে চলে আসা উচিত। দেখা যায় 2-3 সেকেন্ড সময় লাগছে, একটু বেশি সময় লাগছে, যতটা এক্সপেক্টেড তার থেকে একটু বেশি সময় লাগছে। তার কারণ হচ্ছে যে মাঝে কিন্তু ফাঁকা নেই, বাতাসের অণু কিন্তু রয়েছে। ফলে এই যে এখান থেকে যে সেন্টটা বেরোলো সে একদম ডাইরেক্ট এইভাবে আমার নাকে আসবে না, এ বাতাসের অণুর সাথে ধাক্কা মারবে, এদিকে ধাক্কা হবে, এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে, এইভাবে একটা জিগজ্যাগ পাথ দিয়ে আমার কাছে এসে পৌঁছাবে। তাই এক্সপেক্টেড যে টাইম, সেই টাইমের থেকে সামান্য একটু বেশি লাগবে, যদিও সেটা খুব বেশি নয়। কিছুক্ষণের মধ্যেই আমি কিন্তু গন্ধটা পাবো। এখন এই যে মিক্সিং হচ্ছে, দ্যাট ইজ দ্য প্রুফ অফ ডিফিউশন। আমি আরও অনেক এক্সপেরিমেন্ট করতে পারি। আমি একটা বিকারে জল নিলাম, জল নিয়ে আমি কালি দিলাম 1 ফোঁটা কি 2 ফোঁটা, দেখা যাবে কিছুক্ষণ পরে কালিটা পুরোপুরি একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তাহলে এখানে কি হয়েছে, একটা লিকুইড একটা লিকুইডের মধ্যে ডিফিউজ করে গেছে পুরোপুরি। দেখ আমরা পড়ছি এখন শুধুমাত্র এইটা, যে ডিফিউশন অফ আ গ্যাস অর এফিউশন অফ আ গ্যাস। এখন অবধি যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে RA আপন RB, সেটা ইকুয়ালস টু √dB আপন dA, অর্থাৎ ডেন্সিটির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল তার রুট, ভেপার ডেন্সিটির সঙ্গে একইভাবে সম্পর্ক, এবং মলিকুলার ওয়েটের সাথে একই রকম সম্পর্ক। রেট অর্থাৎ আরকে আমরা ভলিউম বাই টাইম করে লিখতে পারি। কতটা ভলিউম গ্যাস বেরোলো, কতটা সময়ে বেরোলো, কতটা ভলিউম গ্যাস এফিউজ করে গেল বা ডিফিউশন হলো সেই ভলিউমটা, আর কতটা সময় লাগলো, এই ভলিউম বাই টাইম সেটা হবে সিসি পার সেকেন্ড, দ্যাট উইল বি দ্য রেট। এবার আমি দুটো জিনিস স্টাডি করতে পারি, একটা আমি ফিক্সড ভলিউম অফ গ্যাস বেরোতে কতটা সময় লাগলো সেটা স্টাডি করতে পারি, আবার একটা ফিক্সড টাইমে কতটা ভলিউম গ্যাস বেরোলো সেটা স্টাডি করতে পারি। তাহলে কেস 1, কিপিং টাইম ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ আমি দেখব যে 5 সেকেন্ডে কতটা গ্যাস বেরোচ্ছে এ এর ক্ষেত্রে এবং বি এর ক্ষেত্রে। টাইমটা একই রাখলাম, সে 5 সেকেন্ড, বা 10 সেকেন্ড ধরে এক্সপেরিমেন্ট করব, তাতে এ কতটা বেরোবে বি কতটা বেরোবে সেটা আমরা দেখব। তাহলে আমি লিখতে পারি আর এ ইকুয়ালস টু VA আপন টি, টাইমটা কনস্ট্যান্ট আছে, এটা কিন্তু টেম্পারেচার নয়, টাইম। তাহলে টি এর জায়গায় এ বসবে না, কারণ টাইমটা দুটোর ক্ষেত্রে একই নেব। যেহেতু গ্যাস দুটো ডিফারেন্ট, তাই একই সময়ে ডিফারেন্ট অ্যামাউন্টের গ্যাস বেরোবে।
ডিফারেন্ট ভলিউমের গ্যাস বেরোবে, তাহলে রেটটা ডিফারেন্ট হয়ে যাবে। আরবিটা কি হবে? ভিবি আপন সেম টাইম। তাহলে আর এ আপন আরবি, এখানে ভি এ আপন টি বাই ভিবি আপন টি, টি ক্যান্সেল আউট হয়ে যাবে, সেটা হবে ভি এ আপন ভিবি, and that will be equal to তাহলে টাইমটা একই রেখে যদি আমি এক্সপেরিমেন্ট করি, কতটা ভলিউম গ্যাস বেরোবে দুটো গ্যাসের ক্ষেত্রে, তার রেশিওটা হবে মলিকুলার ওয়েটের রেশিওর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল অ্যান্ড স্কোয়ার রুট অ্যান্ড ইটস স্কোয়ার রুট। এটা আমরা একটা সম্পর্ক পেলাম। আবার একটা কাজ করতে পারি, ভলিউম অফ গ্যাসটাকে কনস্ট্যান্ট রাখতে পারি, সেক্ষেত্রে টাইমটা ডিফারেন্ট নেবে। তাহলে আর এ সেক্ষেত্রে হবে ভি বাই টি এ, আর আরবি হবে ভি আপন টিবি। তাহলে আর এ আপন আরবি, এখানে ভি ভি কেটে যাবে, দেখিয়ে দিই, ভি আপন টি এ বাই ভি আপন টিবি ইকুয়ালস টু টিবি আপন টি এ। সেই টিবি আপন টি এ কি হবে? রুট ওভার এম বি আপন এম এ। তাহলে এখানে কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে গেল, অর্থাৎ যে ভারী তার বেশি সময় লাগবে। এটা হওয়াটাও স্বাভাবিক, ঠিকই হয়েছে রেজাল্টটা। যে ভারী তার রেটটা কম, একই ভলিউম বের করতে তার সময় বেশি লাগবে। বা যদি ওপরটা হালকা হয় নিচেরটার তুলনায়, তাহলে যে হালকা তার হার বেশি হবে, সে তাড়াতাড়ি বেরোবে, তার কম সময় লাগবে। তাহলে যত এটা কম তত এটা কম, সময় কম। তাহলে রিলেশনটা ঠিকই বেরিয়েছে। টাইমের রেসপেক্টে এই সম্পর্কটা পেলাম, ভলিউমের রেসপেক্টে এই সম্পর্কটা পেলাম, আর রেটের রেসপেক্টে এই সম্পর্কগুলো তো পেয়েছি। এগুলো সব হচ্ছে করোলারি অফ গ্রাহামস ল। এবার যদি প্রেশারের প্রসঙ্গ আসে, যে উইথ ইনক্রিজিং প্রেশার হোয়াট উইল হ্যাপেন, তাহলে আর প্রপোর্শনাল টু, যেটা আমরা 1/√d দেখেছিলাম, কিপিং টেম্পারেচার অ্যান্ড প্রেশার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে যদি প্রেশারটাকে ভ্যারি করানো হয়, তখন হবে আর প্রপোর্শনাল টু পি আপন রুট ডি। তখন হয়ে যাবে আর প্রপোর্শনাল টু পি আপন রুট ডি। অর্থাৎ মোর দ্য প্রেশার, মোর উইল বি দ্য রেট অফ এফিউশন অর ডিফিউশন। তাহলে দুটো গ্যাসের ক্ষেত্রে যদি তুলনা করা হয়, দুটো ডিফারেন্ট প্রেশারে, এটা কনস্ট্যান্টটা কেটে যাবে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা দিয়ে হবে এটা পি এ আপন পিবি ইন্টু রুট ডিবি আপন ডিএ। আর প্রেশার যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে এই ফ্যাক্টরটা কেটে যাবে, দিয়ে আগের যে সম্পর্কটা ছিল সেটাই পাবো। একটা ইউনিফর্ম টিউব নেওয়া হয়েছে, ট্রান্সপারেন্ট, যেটা 100 সেন্টিমিটার ইন লেন্থ। এখানে একটা পকেট করা আছে, এদিকেও করা আছে, অন বোথ সাইডস। এই এন্ডটাতে ফুটো করা আছে, এই এন্ডটাতেও ফুটো করা আছে। একটা তুলোর পিণ্ডকে এ কটন প্লাগ সোকড ইন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে একটা তুলোর পিণ্ডকে চুবিয়ে এখানে লাগিয়ে দেওয়া হলো। অ্যান্ড আ কটন প্লাগ সোকড ইন HCl
is introduced in this pocket. In one pocket, cotton plug soaked in ammonium hydroxide is introduced, and in another pocket, cotton plug soaked in হাইড্রোজেন ক্লোরাইড ইজ ইন্ট্রোডিউসড। একটা পকেটে একটা তুলোর পিণ্ড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ভিজিয়ে ভরে দেওয়া হলো, দিয়ে এদিকটা সিল করে দেওয়া হলো। আরেকটা পকেটে HCl এ ডুবিয়ে, HCl এর সলিউশনে একটা তুলোকে ডুবিয়ে এখানে ভরে দিয়ে এটাকে সিল করে দেওয়া হলো। এখানে কিন্তু ভিতরে ভিতরে ফুটো আছে। আমরা জানি যে HCl আর অ্যামোনিয়া বিক্রিয়া করে তৈরি করে NH4Cl। এটা গ্যাস, কিন্তু এটা হচ্ছে কঠিন, এবং এটা কঠিনটা জমে যায় বাতাসেই, জমে গিয়ে একটা ধোঁয়ার সৃষ্টি করে। আলোর স্ক্যাটারিং হয়, সেখান থেকে মনে হয় যেন ওটা ধোঁয়া। তাহলে এই দিক থেকে HCl ডিফিউজ করবে, এদিকে এগিয়ে আসবে, আর এই দিক থেকে আসবে অ্যামোনিয়া, দুজনের দেখা হবে, তৈরি করবে NH4Cl এর সাদা ধোঁয়া, হোয়াইট ফিউমস। এই যে হোয়াইট ফিউম তৈরি হলো, সেখান থেকে কনফার্ম যে ডিফিউশন হয়, তাহলে এটাই ব্যাপনের প্রমাণ হয়ে গেল। অর্থাৎ NH3 এবং HCl মিট করে সাদা ধোঁয়ার সৃষ্টি করবে। সেটা থেকে প্রমাণ হলো যে ডিফিউশন হয়। এবার গ্রাহামস লটা প্রমাণটা কিভাবে হবে, ঠিক কোন জায়গাটাতে হবে ধোঁয়াটা, সেই পজিশনটা আমি গ্রাহামস ল এর সাহায্যে প্রেডিক্ট করব, আর এক্সপেরিমেন্টালি সেই পজিশনটা আমি দেখব। যদি ম্যাচ করে যায়, দেন গ্রাহামস ল ইজ অ্যাকসেপ্টেবল। HCl এর দিক থেকে এগিয়ে আসছে। HCl হচ্ছে মলিকুলার ওয়েট 36.5, 1 প্লাস 35.5, আর এটা হচ্ছে যে 14 প্লাস 3 17, এর আণবিক গুরুত্ব 17, এর আণবিক গুরুত্ব 36.5। এ ভারী, তাহলে এর ডিফিউশন রেটটা স্লো হওয়া উচিত, এ হালকা, ডিফিউশন রেটটা বেশি হওয়া উচিত। তাহলে মাঝখানটা যদি 50 হয়, তাহলে এইখানটাতে সাদা ধোঁয়াটা হওয়া উচিত, এই অঞ্চলটাই। যদি দেখি যে সাদা ধোঁয়া হচ্ছে, তার মানে এটা প্রমাণিত যে ব্যাপন হয়। যদি দেখি যে বাঁ দিকে হচ্ছে, মাঝখান থেকে বাঁ দিকে অর্থাৎ HCl এর দিকে হচ্ছে, হোয়াইট ফিউমস ইজ অ্যাপিয়ারিং নিয়ার দ্য HCl এন্ড, তাহলে বুঝতে পারবো যে গ্রাহামস লটা কোয়ালিটেটিভলি কারেক্ট। কোয়ালিটেটিভলি কারেক্ট মানে কি না, এখানে আমরা R প্রপোর্শনাল টু 1/√m কাজে লাগালাম। অর্থাৎ মোর দ্য মলিকুলার ওয়েট, লেস উইল বি দ্য রেট অফ ডিফিউশন। যার মলিকুলার ওয়েট বেশি তার রেট কম হবে, যার মলিকুলার ওয়েট কম তার রেট বেশি হবে। অর্থাৎ স্পিডে আসবে, আস্তে আসবে, তাহলে HCl প্রান্তের দিকে দেখা হবে। এটা কোয়ালিটেটিভলি কারেক্ট হলো। কিন্তু যদি এখান থেকে এক্স্যাক্ট পজিশনটা প্রেডিক্ট করি এবং সেটা যদি এক্সপেরিমেন্টের সাথে মিলে যায়, দেন ইট উইল বি অ্যাকসেপ্টেড, হার্টিলি অ্যাকসেপ্টেড। এইটা হোমওয়ার্ক দেওয়া রইল। কি হোমওয়ার্ক না, ফাইন্ড দ্য পজিশন অফ দ্য হোয়াইট ফিউমস। উত্তরটা হয় এইভাবে বলবি যে HCl থেকে এত সেন্টিমিটার দূরে, HCl এর যে প্রান্ত সেখান থেকে এত সেন্টিমিটার দূরে এটা পাওয়া যাবে। অথবা এইভাবে বললেও হবে যে অ্যামোনিয়ার যে প্রান্ত সেখান থেকে এত সেন্টিমিটার দূরে এটা পাওয়া যাবে। এটা ক্লিয়ার যে HCl প্রান্ত থেকে যদি বলি তাহলে সেটা 50 সেন্টিমিটারের থেকে লেস হবে অ্যান্সারটা, আর অ্যামোনিয়ার প্রান্ত থেকে যদি বলি তাহলে সেটা 50 সেন্টিমিটারের থেকে বেশি হবে।